নমস্কার। স্মরণে মরণে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি। আলোচনায় আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তরুণ বাবু, স্বাগত আমাদের আলোচনা সভায়। গত সপ্তাহে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। আমি অভিভূত যে আমি যেটুকুনি ইনপুটস দিয়ে আমি স্বামীজির দীক্ষিত এবং গৃহী এবং যারা সন্ন্যাসী শিষ্যদের সম্বন্ধে যে ইনপুটস পেলাম, আজকে ঠিক একইভাবে আমার মনে একটা অদ্ভুত ধরনের চিন্তা, যেটা নিয়ে আমি একবার বোধহয় কোনো একজন গ্রন্থকারের একটা নিয়ে পড়েছিলেন, তো আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা এর আগে ডিসকাস করেছি যে আমাদের শ্রীরামকৃষ্ণ ভাবধারা, যেটা সেই ভাবধারা প্রচারে ধরুন প্রথম নাম আসে ঠাকুরের নিজে। তিনি প্রচার কিন্তু এরকম অ্যাগ্রেসিভ প্রচার কোনো ইন্টারন্যাশনাল বক্তৃতাও দেননি, বা আমি শুনিনি রামকৃষ্ণদেব কোথাও কি বক্তৃতা দিয়েছে। সেই ভাবধারা আবার মেনই প্রচারের দায়িত্বে ছিলেন স্বামীজি। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই দুজনের প্রচারের মধ্যে কোথায় আপনি পার্থক্য, বলবো না যে দুজনের ধারাটা মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু যেটা একজনের ধরো আগ্রেশন, একজনের বক্তৃতা, একজনের বই, আরেকজন মুখ, এই নিয়ে যদি আপনি আজকে আলোকপাত করেন আপনার নিজের শঙ্কর মুখার্জি লেখা লিখেছিলেন। বেশ, সেখানে বলেছিলেন যে ধন্য মিস্টার চ্যাটার্জি, মানে গদাধর চ্যাটার্জি, শ্রীরামকৃষ্ণ, তিনি একটা পিআরও পেয়েছিলেন বটে, নরেন্দ্রনাথ দত্ত। তাই জন্যে তিনি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন ভারতীয় দর্শন। কথাটা কিন্তু খুব ঠিক কথা, অসাধারণ, খুব ঠিক কথা। দেখুন, শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন তো স্বামীজির গুরু ছিলেন। শঙ্করবাবু লিখছেন যে বাংলাদেশে অনেক রসিক জন্মেছেন, অনেক রসিক জন্মাবেন, কিন্তু যতদিন না নতুন রসিক কেউ আসছেন তিনি রসিকোত্তম। শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা শ্রীরামকৃষ্ণকে বোঝবার চেষ্টা করি গুরুদাস বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখে। ঠাকুরের এমন ব্যক্তিত্ব ছিল যে মথুর মোহন এবং রানী রাসমণি, যারা প্রচুর বড় বড় মানুষ দেখেছেন, তাদের দেখে তারা শ্রীরামকৃষ্ণকে অভিভূত হয়ে গিয়েছিলেন। মথুর মোহনকে বাবা বলে ডাকতেন, এবং রাসমণিও তাকে চূড়ান্ত স্বাধীনতা দিয়েছিলেন। নেলা খ্যাবলা হলে দিতেন না, 100%। যদি নেলা খ্যাবলা ঠাকুর হতেন দিতেন না। যদি নেলা খ্যাবলা হতেন, উইলিয়াম হেস্টি, জোসেফ কুক, কেশবচন্দ্র সেন, এরা ঠাকুরকে দেখে আকর্ষিত হতেন। 100%। কেশব সেন রেকর্ডেড বলছেন, আমি অত বোকা নই, আমি কামারশালায় ছুঁচ বিক্রি করতে আসি। ঈশ্বর বিজয় কৃষ্ণ বসেন, তিনি বিরাট মাপের মানুষ ছিলেন। তিনি তো 5th ইয়ার ডাক্তারি পড়তে ছেড়ে দেন মেডিকেল কলেজে। তিনি ঠাকুরকে বলছেন, আগে যখন ঘুরে এলেন, তীর্থে গেছেন, বললেন কেমন দেখলে তীর্থে? মানে আগে দেখলাম কোথাও 4 আনা, কোথাও 8 আনা, কোথাও বড় জোর 12 আনা, এখানে 16 আনার পর 18 আনা। কেশবচন্দ্র সেনের জামাই লিখছেন যে আজকে তিনি নৌকায় উঠেছেন, কথা বলছেন, গান গাইছেন, সমাধিস্থ হচ্ছেন, তিনি আজকে নেতা। ঠাকুর নিজেকে খুব কেয়ারফুলি প্রজেক্ট করেছিলেন, মনে রাখতে হবে। ঠাকুর যেমন দক্ষিণেশ্বরে একদম প্রায় দিগম্বর, কোন হুঁশ নেই পোশাকে সমাধিস্থ হচ্ছেন, তিনি লোকের সঙ্গে যখন মিশতেন তখন তিনি অত্যন্ত কনসাস। মাস্টার মশাই সকালে গেছেন, জিজ্ঞেস করছেন তুমি দাঁত মেজে এসেছো তো? হ্যাঁ, বিদ্যাসাগরের কাছে মাস্টার মশাই ঠাকুরকে পরিচয় করছেন কি বলে? তিনি রাসমণির বাগানে থাকেন, মাছ ভাত খান, তক্তা বসে শোন, দাড়ি কামান, মেলস্কিনের র্যাপার শীতকালে গায়ে দেন, চটি জুতো পরেন, মোজা পরেন। পরে যখন কোথাও গেছেন তখন কিন্তু পরিপাটি সাজ। এবং যদি আপনি কখনো বেলুড় মঠের মিউজিয়ামে যান, দেখবেন ঠাকুরের মিউজিয়ামটির সঙ্গে আমার ওতপ্রোত যোগ আছে প্রভানন্দজির জন্যে। ওই মিউজিয়ামে ঠাকুরের জামা আছে,
কথামৃত ভবনেও আছে জামা, দেখবেন জামা আর বোতামের রং এক। এখন পাঞ্জাবিতে পাবেন যারা খুব ফ্যাশনেবল, তারা পাঞ্জাবি রং আর বোতামের রং এক করে, কারণ এখন আর হীরের বোতাম পরাটা ফ্যাশন নয়। একবার ঠাকুর এবং আমি, প্রভানন্দজি এবং আমি, ঠাকুরের ওই সোমবার তো মিউজিয়াম বন্ধ থাকে, সেটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য আরেকদিন গিয়েছেন যখন মিউজিয়ামে মানুষ রয়েছে। তো যাচ্ছি, কয়েকটি ছেলে মেয়ে ঠাকুরের, তিনি জানেন না প্রভানন্দজিকে চেনেন না, আমাকে তো চেনেনই না, তারা বলছি দেখ দেখ লোকটার কিন্তু ফ্যাশন আছে, খুব ফ্যাশন জানতেন ঠাকুর। চটি জুতো পরতেন। চটি জুতো কারা পরে? যারা অ্যারিস্টোক্র্যাট। চটি জুতো মানে জানেন তো কিরকম অদ্ভুত, সেটা হচ্ছে জুতোর শেষে একটা কান তোলা থাকতো, সেই কান তোলাটা টেনে নিলেই সেটা মোকাসিন, আর ভাঁজ করলেই সেটা চটি। ঠাকুর চটি, এবং শুধু চটি তো পরতেন না, বার্নিশ করা চটি জুতো, মানে পরিষ্কার করতে হবে। সাহেবরা বলে জেন্টলম্যান ইজ নোন বাই শুজ। ঠাকুর কাবাব চিনি খেতেন। কাবাব চিনিতে দুটো কাজ হয়, প্রচুর কথা বলতেন তো, ওটা গলাটাকে নারিশ করে, আর মাউথ ফ্রেশনারের কাজ করে। মাউথ ফ্রেশনারের কাজ করে। সেদিন আমি একজন বাংলাদেশের ডাক্তারবাবুর কথা শুনছিলাম, ঠাকুর বলতেন আলগোছে জল না খেতে, জল না খেতে না, বারবার বলতেন। তিনি সেই ডাক্তারবাবু বলছেন, তিনি নিউরো মেডিসিনের লোক, বলছেন যদি দাঁড়িয়ে জল খাওয়া হয় তাহলে কিছুদিন পর থেকেই গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়। তিনি বলছেন, তিনি এক্সপ্লেন করছিলেন যে কেন হয়। তো ঠাকুর নিজেকে প্রচার করেছিলেন খুব কেয়ারফুলি, এমন ভাবে প্রচার করেছিলেন। প্রচার তো একটা অদ্ভুত, তো প্রচার যদি আপনি 1 ইঞ্চি বাড়েন সেটা ইগোটিস, আর যদি আন্ডার প্লে করেন সেটা ঠিক বলা হলো না। এমন ভাবে প্রচার করেছিলেন নিজেকে যে কলকাতায় 3টে দেখবার জিনিস। কলকাতায় কিন্তু বিদ্যাসাগর মশাই বেঁচে আছেন, কলকাতায় কিন্তু মধুসূদন দত্ত বেঁচে আছেন, কলকাতায় কিন্তু গিরিশ ঘোষ বেঁচে আছেন। কলকাতায় কি বলা হতো, 3টে দেখবার জিনিস আছে। কলেজ স্ট্রিটের হিন্দু কলেজ, আলিপুর পশুশালা, এবং দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণ। এবং তিনি নিজের সময় লেজেন্ড। শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বর তো তখন এখনকার মতো নয় যে ওলা উবেরে চলে গেলেন, শিয়ালদা স্টেশনে নামলেন, ওলা অ্যাপ করলেন, শিয়াল দক্ষিণেশ্বর লোকে যেতেন রামকৃষ্ণদেবকে দেখতে। তার প্রচার ছিল অন্যরকম। তিনি ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন। মনে রাখতে হবে, স্বামী যেদিন বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তিনি বলছেন যার নামে আমরা সন্ন্যাসী হয়েছি, যাকে সম্বল করে আপনার গৃহস্থ আশ্রমে আছেন, যার নাম 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এই সঙ্গ তার নামে হবে, মিশন তার নামে হবে, বলছেন তো। এবং খুব সাইলেন্টলি নিজেকে প্রচার করেছিলেন। প্রচার করার দরকার ছিল, কারণ তিনি তো সোশ্যাল রিফর্মার। তিনি কি রিফর্ম করতে চেয়েছেন? সুপারস্টিশন সরিয়ে দাও। রবীন্দ্রনাথ স্বামী সম্বন্ধে বলছেন আর কয়েক বছর বাঁচলে তিনি ঝেঁটিয়ে সব কুসংস্কার বিদায় করে দিতে পারতেন। ফলে সাইলেন্টলি ঠাকুর প্রচার করেছেন, সাইলেন্টলি। এবং সে প্রচারের প্রয়োজন ছিল। তিনি এস্টাবলিশ না হলে তার ফিলোসফিটা তিনি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারতেন না। স্বামী তার ফিলোসফিটা পৃথিবীতে ছড়ালেন। সেই ফিলোসফিটা কি? Upon the banner of every religion will be written in spite of resistance, help and not fight, assimilation and not destruction, peace and harmony and not dissension. সমন্বয়ের বার্তা। যে সমন্বয় করতে পারে সেই লোক। ঠাকুরের কাছে কে এসছেন? শিবনাথ শাস্ত্রী বন্ধু ছিলেন। একজন সাহেবকে নিয়ে এসছেন, একটা গাধা বোট যাচ্ছে, শেখরা নৌকার সঙ্গে বাঁধা। তখন সেই সাহেবটি জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এই যে নৌকার সঙ্গে বাঁধা হলে কি হবে? চন্দননগর কয়েক ঘন্টায় পৌঁছাবে, আর যদি নৌকা থেকে খুলে দেওয়া হয় তাহলে ভাসতে ভাসতে দেরি করে পৌঁছাবে। তখন তিনি বলছেন তুমি একে শেখাও না কেন, শিবনাথ শাস্ত্রীকে। ঠাকুর রসিকতা বলছেন, আরে ওকে কি শেখাবো, তো বোকা। আপনি পারবেন শিবনাথ শাস্ত্রীকে বোকা বলতে? এবং তিনি মেনে নিলেন। ফলে এমন ভাবে প্রচার করেছিলেন। ওই ব্রজেন্দ্রনাথ ছিলের কথা মনে রাখতে হবে। আশ্বিনের ঝড়, তিনি এসেছিলেন একদিন, তার খুব দুঃখ ছিল যে নরেন্দ্রনাথ একটা পুজোরি ব্রাহ্মণের কাছে চলে গেল। তারপর তিনি যখন বলছেন, যখন তিনি বিকেলে বাড়ি ফিরছেন, হঠাৎ ঝড় এলো ঘরের মধ্যে, দুজন দক্ষিণেশ্বরের ঘরের মধ্যে তিনি এবং শ্রীরামকৃষ্ণ। ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হলো, তারা উঠলো, তিনি ফিরছেন। তিনি ভাবছেন নরেন কোনো ভুল জায়গায় পৌঁছয়নি। 1936 সাল। রবীন্দ্রনাথ কি লিখলেন? বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা,
তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেটাই আমার প্রণতি দিলাম আনি। ফলে তাকে প্রচার করতে হয়েছিল সাইলেন্টলি এবং অ্যামাং দি এডুকেটেড। তিনি এডুকেটের কাছে একরকম ভাবে প্রচার করেছেন, আর বৃন্দের ঝির কাছে কিভাবে প্রচার করছেন। মাস্টার মশাই বলছেন উনি কি খুব পড়েন, জিজ্ঞেস করছেন মাস্টার মশাই, উত্তর দিচ্ছেন কখন আর পড়বেন বাবা, ওর সবই মুখে। বৃন্দেজি, রসিক নাথর, এরাও ঠাকুরের আপনার জন। কিন্তু কলকাতার যারা এলিট তাদের মধ্যে তিনি নিজের মতো করে প্রচার করেন। বিদ্যাসাগর মশাই জীবনে কোনো এক্সাম্পল পাবেন না তিনি কারো গান শুন, প্রথম একবারই তো দেখা হয়েছিল দুজনে, একবার মাত্র দেখা হয়েছে, সেখানে গিয়ে তিনি গান গাইছেন। ভাবতে পারেন আপনার বাড়িতে একজন কেউ এলেন, 2026 সালের কথা বাবু, আপনার বাড়িতে একজন চেনেন না জানেন না, তিনি 6টা গান গেয়ে বেরিয়ে চলে যাবেন। আপনি যদি কনসেন্ট না দেন তিনি গান গাইতে পারবেন? গান গেয়ে চলে গেলেন। বিদ্যাসাগরকে বললেন ব্রহ্ম কি, বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন, বললেন কি জানো তো, এটা হননি। বলে মানে? বলে সবকিছু উচ্চারণ হয়েছে মুখে কিন্তু ব্রহ্মকে উচ্চারণ করতে পারেন। বিদ্যাসাগর নতুন কথা শুনলাম, লোকটি বিদ্যাসাগর, মনে রাখতে হবে লোকটি সাধারণ লোক নয়। মাইকেল মধুসূদনের সামনে, মধুসূদন তো গিয়েছিলেন, ব্যারিস্টার ছিলেন, একটা রাষ্ট্রপতির এস্টেটের মামলার জন্য গিয়েছিলেন। বলেন ধর্মের জন্য, পেটের জন্য ধর্ম ছেড়েছে, মা কথা বলতে দিচ্ছেন, গান গাইলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে এসে বললেন দেখো তুমি খুব আসো সমাজে, আমি চাই, কিন্তু তোমার পোশাকের ঠিক থাকে না, লোকে নানা রকম কথা বলে, তুমি এসো না। ভাবতে পারেন? দেবেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন যে তোমার জামা খোলো, দেবেন্দ্রনাথ থেকে লোকের কাছে জামা খোলার লোক, জামা খুলেছেন, মুখটা লাল। তারপর জিজ্ঞেস করছেন যে এই পৃথিবীটা কেমন, দেবেন্দ্রনাথ বলছেন কেমন জানো, ঝাড় লণ্ঠন পৃথিবীটা, আর মানুষ হচ্ছে একটা বাতি। বাতি যদি না থাকে ঝাড় লণ্ঠনের কোনো মূল্য নেই, ওটা তখন জঞ্জাল। বাতিটাই ঝাড় লণ্ঠনের মূল আকর্ষণ। ঠাকুর বলছেন ঠিক বলেছো, মা আমাকে দেখিয়ে দিলেন। ভাবা যায় লোকটাকে, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুরের ছেলে, ব্রাহ্ম সমাজের নেতা, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করছেন। তাকে বলছেন জামা খোলো। আপনি কারোর বাড়ি থেকে বলতে পারবেন জামা খোলো? সে কি করবে দেখবেন 26-এ। আমি বলছি এখনকার কনটেক্সটে নিজেকে প্রচার করেছিলেন। স্বামীজির প্রচারটা ছিল ভারতবর্ষের প্রচার, ন্যাচারালি তার প্রচারের ধরনটা ছিল অ্যাগ্রেসিভ, তাকে এস্টাবলিশ করতে হয়েছিল। নিবেদিতা বলেছিলেন when he began to speak it was the religious ideas of the Hindus, but when he ended Hinduism had been created. মনে রাখতে হবে, মনে রাখতে হবে। যখন অ্যানি বেসান্ট তাকে দেখছেন হোম রুল মুভমেন্টের নেত্রী, থিওসফিস, শিকাগোর বক্তৃতায় বলছেন শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়, ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন, সকল দেশের রানীর মতো যে দেশ তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। তার স্টাইল অফ ফাংশনিংটা আলাদা। গোবিন্দ সদাশিব গুড়ি তার ইন্ডিয়ান সাধুস গ্রন্থে লিখলেন সোশ্যাল সার্ভিস of various kinds has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. Unending names have gained favor among all sects of Indian sadhus, and what is more important, his example has reawakened the Indian sadhus the need of wider organization and propaganda. বলছেন গোবিন্দ সদাশিব গুড়ি, এবং বলছেন it would be wrong to assert, as some have asserted, that generality of ascetics have been attracted towards asceticism as a convenient profession or a decent cloak for indolence. আলস্যের একটি নাম, আইডিয়াল কম্বিনেশন বিটুইন আধ্যাত্মিকতা এবং স্বাধীনতা এবং সামাজিক এবং সেবা 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 এই বোধহয় এই কম্বিনেশন পাওয়া বোধহয়, এই কম্বিনেশন ছাড়া মানুষ শান্তি পাবে না। মানুষের শান্তি পেতে গেলে তাকে সেবার মধ্যে যেতে হবে। একমাত্র সেবা মানুষ সব ভুলিয়ে দিতে পারে, জানেন তো। আপনি দেখবেন রাস্তায় একটা হতদরিদ্র ছেলে আপনার কাছে পয়সা চাইছে, আপনি কোনদিন পয়সা দেন না, গাড়িতে যাচ্ছেন কোনদিন পয়সা নেই, হঠাৎ কোনো কারণে আপনি কাঁচটাকে নামালেন, তাকে একটা টাকা দিলেন, কি 5টা টাকা দিলেন, কি একটা বিস্কুটের প্যাকেট ছিল দিয়ে দিলেন, দেখবেন সেইটা সারা জীবন আপনাকে হন্ট করছে কিসে? ভয়তে নয়। আমরা তো দুটো জিনিস হন্ট করে, একটা আনক্যানি ফিলিং এ হন্ট করে, একটা প্রেজেন্ট মেমারিজ। ইট উইল বি রিজার্ভ এজ এ প্রেজেন্ট মেমারি। এই যে রেয়ার কম্বিনেশন, যে সোশ্যাল সার্ভিস, এবং অনেকেই মনে করেন যে সাধুরা
তাই বলছেন গোবিন্দ সাতাশিপুরী যে অনেকেই মনে করেন যে আলস্যের নামান্তর হচ্ছে সন্ন্যাস, তা নয়, নিরলস কাজ করে যেতে হয়। আরেকটা জিনিস দেখুন, এই বিদেশে যাওয়ার কিছু সুযোগ হয়েছিল বেদান্ত সোসাইটি, মানে কোথাও রামকৃষ্ণ মিশনের নাম কিন্তু পাই না, বেদান্ত সোসাইটি। তাই ভারতবর্ষকে প্রচার করেছিলেন স্বামীজি বেদান্তের। আমি সর্বপ্রিয়ানন্দজিকে বলি যে মহারাজ, আপনার জন্যে সাহেবরা অন্তত শুনল উপনিষদ কথাটি, এই কঠ উপনিষদ, কেন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ আপনার বক্তার জন্য শুনলো, আপনার জন্য শুনলো বেদান্ত, বারবার শুনলো। কারণ স্বামীজি তো এখন নেই, স্বামী তো সোশ্যাল মিডিয়া পাননি, পাইলে কি হতো সে সাংঘাতিক, ছেড়ে দিন। কিন্তু বেদান্ত পাশ্চাত্য শুনলো তো। এবং স্বামীজি কেন, ঠাকুর কেন স্বামীজিকে সিলেক্ট করলেন মনে রাখতে হবে। শারদানন্দজি ইংরেজি বলতে পারতেন, অবেদানন্দজি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেন, কেন স্বামীজি ওয়াজ মোস্ট প্রেজেন্টেবল। ভারতবর্ষের কথা পাশ্চাত্যে ছড়াতে হবে। স্বামীজি তো বললেন বিদেশে যাব না। মাদ্রাজিরা জিজ্ঞেস করলো কেন রাত্রির রোজ ঝগড়া করেন, কার সাথে ঝগড়া করেন? বললেন না, আমার গুরুদেবের সঙ্গে। তিনি বলছেন আমাকে বিদেশে যেতে হবে। আমি বলেছি যাবো না, গতকাল অনুমতি দিয়ে দিচ্ছি। এই তো ঠাকুর তখন শরীরে নেই, এবার শরীরে থাকার গল্পটা বলি। শারদামা জয়রাম বাড়িতে আছে, তিনি একজন স্থানীয় মানুষকে বলছেন যাও পিয়নের কাছে চিঠি আছে নিয়ে এসো। সে পিয়ন বলছে, আমি, সেই লোকটি বলছে যে মা আজকে যাবো না, কারণ আজকে পিয়ন আসার দিন নয়। তখন তো এখনকার মতো ডাক ব্যবস্থা নয়, তখন পিয়ন আসার দিন নয়। পিয়ন কতগুলো চিঠি আসবে যে গ্রামে এসে দেবে এই চিঠি। বলছে না, চিঠি আছে, তুমি যাও। গিয়ে দেখে পিয়নটি বসে আছে। মাদ্রাজ থেকে স্বামী শারদানন্দজিকে চিঠি লিখেছে। শারদানন্দজি সেই চিঠিটা মার নামে রিডাইরেক্ট করেছেন। তখন চিঠি রিডাইরেক্ট করা যেত, এবং তার কি স্বামীজি অনুমতি চেয়েছেন বিদেশে যাওয়ার মার কাছে। চিঠি আসতে সে ভদ্রজন পড়েছেন চিঠিটা, মা বলছেন অনুমতি দিয়ে দাও, পত্রপাঠ লেখো, অনুমতি দাও। শ্যামা সুন্দরী দেবীর পাশে ছিলেন মার মা, তিনি বলছেন এ কি একটা বাচ্চা ছেলে বিদেশ বিভুয়ে চলে যাবে, তুই অনুমতি দিচ্ছিস? দিতে হবে অনুমতি বলে বলছেন গতকাল ঠাকুর বলেছেন এরকম চিঠি আসবে, নড়নের তুমি অনুমতি দিয়ে দেবে। এই যে একটা ঠাকুরের ডিজাইনটা কি সারা পৃথিবীতে সমান ছড়ানো, যে সিনথেসিস ইজ দি অনলি ফিলোসফি অফ লাইফ। তাই মণিশঙ্কর মুখার্জিতে ফিরে যায় যে মিস্টার চ্যাটার্জি একটা ভালো পিয়ারও পেয়েছিলেন, যে পিয়ারও, এবং 125 বছরে কোনো কোম্পানি নেই যে হাত বদল হয়নি। এইটি ঠিক আছে, এমন আইন স্বামী তৈরি করে গেছে। IIM এর বেশ কয়েকটি ছেলে মেয়ে তাতে রিসার্চ করলো যে অর্গানাইজেশন এর সিক্রেটটা কি। চাইনিজ কমিউনিস্ট পার্টি সুবিধানন্দজির কাছে এসেছিলেন যে আমরা এখানে MOU করতে চাই যে রামকৃষ্ণ মিশন গিয়ে ওদের শেখাবে হাউ টু রান অ্যান অর্গানাইজেশন। ভাবতে পারেন? এবং সেটা সম্ভব হতো না যদি ঠাকুর সাইলেন্টলি নিজেকে প্রচার না করতেন। এবং স্বামীজির মতো একজন পিয়ারও সত্যি নাম পেতেন যে ওই ভাবধারাকে। এবং মনে রাখতে হবে 1898 সালে ফ্রেডরিক ম্যাক্সমূলার তিনি বই লিখে ফেলেন রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সায়েন্স। রোমারোলা নোবেল লরিয়েট তিনি বই লিখলেন। ভাবা যায় নাকি দুজন নোবেল লরিয়েট ঠাকুরের কথা বললেন, রবীন্দ্রনাথ এবং রোরা। কত বই, রিচার্ড শিপম্যান বই লিখলেন। রিসার্চের সাবজেক্ট হতে পারে তো, এই ভাবধারা প্রচারে ঠাকুরের ওয়ে অফ প্রেজেন্টিং ইট এন্ড স্বামীজির সাথে করে তার সঙ্গে ফ্রিডমকে কম্বাইন করে। কেশব চন্দ্র সেন তিনি আপনার মনে একটা আনস্মার্ট লোকের কাছে আসতেন, দূর দূর করে দিতেন। এমন স্মার্ট ছিলেন, এমন ব্যক্তিত্ব যে আকর্ষণ করেছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এটা কিন্তু একটা রিয়েল রিসার্চের সাবজেক্ট হতে পারে। আমার অনুরোধ রইল, আমার বয়সের থাকা সৌভাগ্য হবে না, অনেক ছাত্র, অনেক আপনাদের মতো দর্শকরা হয়তো এটা একটা রিসার্চের ইনপুটস পাবেন যে রামকৃষ্ণ ভাবধারা ঠাকুর কিভাবে প্রচার করেছিলেন এবং সেটাকে অবলম্বন করে কিভাবে দেশের চারপাশে ছড়িয়ে আজকে বর্তমান রামকৃষ্ণ মিশনের সুযোগ নিয়েছে। এনিওয়ে, এই ডিসকাশনে বললাম তো কোনো শেষ নেই, আমাদেরও কৌতূহলে কোনো শেষ নেই। এই কৌতূহল চলতে থাকবে, ডিসকাশনও চলতে থাকবে। আপনাদের সহযোগিতায় আমরা এই পথে আরো এগিয়ে যাব, এই প্রার্থনা করে আজকে শেষ করছি। ভালো থাকবেন।